আজ অর্ণব প্রচুর তাজা ফল সংগ্রহ করতে পেরেছে, তাও আবার এমন দারুণ সব ফল। তার মনে গভীর এক দীর্ঘশ্বাস পড়ল। ইস, আমিও যদি কোনো সম্মানজনক কাজ করতে পারতাম আর কিছু উপার্জন করতে পারতাম, তবে আমিও এমন সুস্বাদু খাবার কিনতে পারতাম এবং চন্দ্রপুরের সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারতাম। কিন্তু তা কি সম্ভব? আমার অশুভ হওয়ার দুর্নাম আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। কমপক্ষে চন্দ্রপুরের প্রাচীন শিব মন্দিরে গিয়ে প্রসাদ চড়াই এবং ঈশ্বরের দর্শন করি। হয়তো গ্রামের কেউই এখনো ওঠেনি, আমার তাড়াতাড়ি গিয়ে ঈশ্বরের দর্শন করা উচিত। এই ভেবে অর্ণব কিছু ফল নিয়ে চুপিসারে গ্রামের মন্দিরের দিকে রওনা হলো। সে যখন মন্দির চত্বরের সামান্য কাছে, তখনই হঠাৎ তার সাথে গ্রামের শক্তিশালী ও রাগী মোড়ল শেঠের সাথে দেখা হয়ে গেল। এই যে অর্ণব, তোকে কতবার বলেছি যে এই চন্দ্রপুর গ্রামে আসা তো দূরের কথা, তুই এই গ্রামের সীমা দেখবিও না। কিন্তু তোর মতো নির্বোধের মাথায় কি সেই কথা ঢুকবে? ক্ষমা করবেন শেঠজি, আমি তো এখানে কেবল মন্দিরে গিয়ে ভগবানকে পূজা দিতে আর এই তাজা ফলগুলো তাকে নিবেদন করতে যাচ্ছিলাম। কি চাস তুই? মন্দিরও কি তোর অশুভ ছায়ায় নষ্ট হয়ে যাক? তোর এই দেব দর্শন ভোলা কার ভালো করবে? বরং তুই মন্দির না গেলে পুরো গ্রামের ভালো হবে। তাই এখান থেকে চলে যা। আর মনে রাখিস, যদি আবার তোকে এই গ্রামের আশেপাশেও দেখি, তবে জেনে রাখিস, এই গ্রাম তো দূরের কথা, এই পুরো চন্দ্রপুর রাজ্যেও তোর স্থান হবে না। কিন্তু মোড়লজি, আমি তো শুধু একবার ভগবানের দর্শন করতে চাই, তারপর আমি এখনই চলে যাব। মনে হচ্ছে তুই সহজে বুঝবি না। তুই যদি এখানে আর কিছুক্ষণ থাকিস, তবে আমি সব গ্রামবাসীকে ডাকব। তারা তোকে এত মারবে যে তোর হোশ ঠিকানায় চলে আসবে। যদি মার খেতে না চাস, তবে এই গ্রাম থেকে চিরতরে চলে যা, আর কখনো পিছনে ফিরে দেখিস না, বুঝেছিস? শেঠের এই কঠোর নির্দেশে অর্ণব বাধ্য হয়ে গ্রামের সীমানা ছেড়ে আবার জঙ্গলের দিকে ফিরতে বাধ্য হল। হতাশা ও বিষণ্ণতায় ভরা মনে সে ভাবল, যদি এমন চলতে থাকে তবে আমি কখনো ঈশ্বরের দর্শন পাব না। এখন মনে হচ্ছে আমাকেই জঙ্গলে মাটি দিয়ে ভগবানের মূর্তি বানাতে হবে। এর জন্য তার প্রয়োজন ছিল উত্তম নরম মাটির, যা হয়তো নদীর তীরে পাওয়া যেতে পারে। অর্ণব মাটি নেবার জন্য নদীর দিকে যেতে শুরু করল। ঠিক তখনই সে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! এ কি? এ তো কোনো নারীর আর্তনাদ, মনে হচ্ছে কেউ গুরুতর বিপদে পড়েছে। তৎক্ষণাৎ জঙ্গল থেকে এক সুন্দরী যুবতী হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। অর্ণবকে দেখেই সে সাহায্য চাইল। আমাকে আমাকে বাঁচান মহাশয়! আমার পিছনে জঙ্গলের কিছু ডাকাত পড়েছে এবং তারা আমাকে ধরতে চায়। যদি আপনি আমার সাহায্য করেন, তবে এর জন্য আমি আপনাকে অনেক ধন সম্পদ দিতে পারি। শুধু আমাকে সেই ডাকাতদের হাত থেকে বাঁচান। ডাকাতেরা পিছনে পড়েছে? আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুই হতে দেব না। আমার সাথে আসুন। এরপর অর্ণব সেই যুবতীকে নিয়ে ঘন ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ৩ জন হিংস্র ডাকাত সেখানে এসে পৌঁছাল। ডাকাতেরা কাছে আসতেই অর্ণব তার বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে অত্যন্ত দক্ষতার সাথে একটি ভয়ঙ্কর বাঘের গর্জন নকল করল। আওয়াজটি এতটাই জোরালো এবং আসল শোনাল যে ডাকাতেরা ভয়ে কেঁপে উঠল। এ কি? এটা তো দেখছি সত্যি বাঘের ডাক। মনে হচ্ছে আজ ওই মেয়েটিকে বাঘের শিকার হতে হবে। চলো সাথীরা, এখন আমরা চলে যাই, নইলে আমরাও সেই বাঘের শিকার হয়ে যাব। চলো। ডাকাতেরা প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালালো। তারা চলে যাওয়ার পর দুজনে ঝোপ থেকে বেরিয়ে এলো। আপনার অনেক ধন্যবাদ মহাশয়। আজ আপনি না থাকলে কি যে হতো আমার! আরে না না, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই। এটা তো যে কোনো মানুষের কর্তব্য ছিল। ততক্ষণে রাজকন্যার একজন দেহরক্ষী, যিনি আহতদের দেখতে পেছনে থেকে যাচ্ছিলেন, সেখানে এসে উপস্থিত হলেন। আপনি ঠিক আছেন তো রাজকুমারী নিত্যপ্রিয়া? আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি।
ইনি আমাকে বাঁচিয়েছেন। আজ ইনি না থাকলে হয়তো আমি বাঁচতে পারতাম না, আর ওই ডাকাতেরা আমাকে তুলে নিয়ে যেত। আমি জানি না আপনি কে, কিন্তু আপনাকে ধন্যবাদ যে আপনি রাজকুমারীকে বাঁচিয়েছেন। এই ঋণ আমরা সারা জীবন ভুলব না। আমার নাম অর্ণব এবং আমি এই জঙ্গলের পাশেই থাকি। আপনাদের ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, তবে আমার বুঝতে পারছি না রাজকুমারী এই ঘন জঙ্গলে কি করছিলেন। আসলে আমরা প্রতিবেশী গ্রামে গিয়েছিলাম। শোনা যায় সেখানকার পরিস্থিতি ভালো নয়, তাই রাজকুমারী কেবল পরিদর্শনে গিয়েছিলেন। আর ফেরার পথে কোথা থেকে ডাকাতেরা এসে আমাদের সৈন্যদের আক্রমণ করে, ফলে কয়েকজন সেনা গুরুতর আহত হন। আপনি কি কিছুক্ষণের জন্য রাজকুমারীর দেখাশোনা করতে পারবেন? আমাকে আহতদের দেখতে যেতে হবে। জি, আমি রাজকুমারী দেখাশোনা করব। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। আপনি অজান্তেই চন্দ্রপুর রাজ্যের রাজকুমারীকে বাঁচিয়েছেন, এবং এর জন্য মহারাজ বিক্রমাদিত্য অর্থাৎ আমার পিতা আপনাকে অনেক বড় পুরস্কার দেবেন। আপনার ভাগ্য শীঘ্রই বদলে যেতে চলেছে। তারা দুজন কথা বলছিল, এমন সময় হঠাৎ জঙ্গল থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করলো। এ কি, এই ধোঁয়া কোথা থেকে বেরোচ্ছে? মনে হচ্ছে কোথাও আগুন লেগেছে, কিন্তু ওই দিকে তো আমার কুঁড়ে ঘর। আমার কুঁড়ে ঘরে আগুন লাগলো না তো। এরপর দুজন দ্রুত অর্ণবের কুঁড়ে ঘরের দিকে ছুটল। যখন তারা সেখানে পৌঁছালো, দেখল অর্ণবের ছোট কুঁড়ে ঘর আগুনে জ্বলছে এবং দুজন লোক মশাল হাতে দাঁড়িয়ে আছে। এ তোমরা দুজন কি করলে? তোমরা কেন এই লোকটির কুঁড়ে ঘরে আগুন লাগাচ্ছ? রাজকুমারী জি, সেটা তো আপনি এই অশুভ লোকটাকেই জিজ্ঞেস করুন। আজ গ্রামে মানা করার পরেও সে পা রেখেছে, আর সকাল সকাল শেঠজি একে দেখে ফেলেছেন। যখন তিনি বাড়ি ফিরলেন তখনই তার বাড়িতে হঠাৎ আগুন লেগেছিল, তাই আমরা এর প্রতিশোধ নিতে এর কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছি। দোষটা এরই। তাহলে তোমরা বলতে চাইছো যে শুধু ওর মুখ দেখার কারণেই শেঠের বাড়িতে আগুন লেগেছে? এ কেমন কুসংস্কার! কুসংস্কার! যখন তোমার সাথে কিছু খারাপ হবে তখন বুঝবে মেয়ে যে এর সাথে থাকা কতটা বিপজ্জন। আমরা আমাদের কাজ সেরেছি, এবার চলি। আর তুই অর্ণব, এরপরে চন্দ্রপুর গ্রামে দেখা দিস না, বুঝেছিস? তাদের চলে যাওয়ার পর রাজকুমারী নিত্যতিয়া অর্ণবকে সান্ত্বনা দিলেন। এটা সত্যি খুব খারাপ হলো অর্ণব, কিন্তু তুমি চিন্তা করো না। আমি এখানে রাজকুমারী হিসেবে প্রমাণ করে দেব যে তুমি কোনো অশুভ ব্যক্তি নও, এবং অশুভ বলে কিছু হয় না, তুমি দেখতে পাবে। আচ্ছা, এখন আমি চলি, তুমি নিজের খেয়াল রেখো। হয়তো আমার কখনো ওই গ্রামে যাওয়া উচিত হয়নি। আমি যদি আজ ওই গ্রামে না যেতাম, তবে হয়তো আমার কুঁড়ে ঘরটা জ্বলতো না। তা যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আমাকে আবার কুঁড়ে ঘর বানাতে হবে। চল অর্ণব, লেগে পড়ো। এবার আগের চেয়েও ভালো আর মজবুত কুঁড়ে ঘর বানাতে হবে। এরপর অর্ণব আবার কুঁড়ে ঘর বানাতে শুরু করল এবং পরের দিন দুপুরের মধ্যে তার নতুন উন্নত কুঁড়ে ঘর তৈরি হয়ে গেল। অবশেষে এই কাজ শেষ হলো। ভালো হলো যে ওরা শুধু আমার কুঁড়ে ঘরটাই জ্বালিয়েছে। কুঁড়ে ঘর বানানো তো কত সহজ, কিন্তু যদি ওরা আমাকে এই রাজ্য থেকে বের করে দিত তবে কি হতো? ঠিক তখনই শেঠ তার দলবল নিয়ে সেখানে হাজির হলেন।
হয়তো কুঁড়ে ঘর বানানো তোর জন্য খুবই সহজ, আর সেই কারণেই তুই যা করেছিস তার এত সামান্য শাস্তি তো হতে পারে না, তাই না? আমি কিছু বুঝলাম না শেঠজি, আপনি কি বলতে চাইছেন? এখন বোঝাচ্ছি। তোর মনে আছে নিশ্চয়ই আমরা তোকে গ্রামে আসতে বারণ করেছিলাম, তবুও তুই গতকাল সকালে গ্রামে এলি। তুই পঞ্চায়েতের আদেশ লঙ্ঘন করেছিস, আর তোর কারণে আমার বাড়িতে আগুন লেগে গেছে। আর সেই বাড়ির ভেতরের সমস্ত মূল্যবান জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু মোড়লজি, আমি আগুন লাগাইনি। তুই আগুন লাগাসনি, কিন্তু তোর অশুভ মুখ দেখার কারণেই আমার বাড়িতে আগুন লেগে গেছে, আর এর মূল্য তোকে দিতে হবে। কিন্তু মোড়লজি, আমার কাছে এত ধন সম্পদ নেই যে আমি আপনার ক্ষতির পূরণ করতে পারি। আমি তোর কাছে ধন চাইছি না। আমরা কাল অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে এসেছি যে তুই আমাদের গ্রামের জন্য এবং এই চন্দ্রপুর রাজ্যের জন্য বিপদ, যে কারণে এবার তোকে এই রাজ্য ছেড়ে চিরতরে চলে যেতে হবে। কিন্তু মোড়লজি, যদি আপনি আমাকে এই রাজ্য থেকে বের করে দেন তবে আমি কোথায় যাব? দয়া করুন মোড়লজি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আজ থেকে আমি আর কখনো ওই গ্রামে যাব না। আমার ওপর বিশ্বাস রাখুন। আমরা তোকে একটা সুযোগ দিয়েছিলাম, যেটা তুই হাতছাড়া করেছিস। এখন আমরা তোকে এই রাজ্যে এক মুহূর্ত থাকতে দিতে পারি না। তাই ভালো হবে যদি তুই চুপচাপ এই গ্রাম ছেড়ে চলে যাস। অর্ণব আর গ্রামবাসীদের মধ্যে যখন এই তর্কাতর্কি চলছিল, তখনই সেখানে দুজন রাজকীয় সৈন্য এসে উপস্থিত হলেন। তোমাদের মধ্যে অর্ণব কে? এই যে আপনার সামনে অশুভ লোকটা দাঁড়িয়ে আছে, এই সেই অর্ণব। আচ্ছা, তবে আপনি অর্ণব। আমাদের সাথে চলুন, আপনাকে সরাসরি রাজপ্রাসাদে ডাকা হয়েছে। দেখলি অর্ণব, তোর অশুভ ভাগ্য তো রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেছে। আমরা তো তোকে এখান থেকে যেতে দিচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে তোর কারণে এমন কিছু ভয়ানক ঘটেছে যার জন্য মহারাজ তোকে ডেকেছেন। আমার তো মনে হচ্ছে তোর অশুভ হওয়ার জন্য তোকে নিশ্চয়ই ফাঁসির সাজা দেবেন। আরে না না, আপনারা ভুল বুঝছেন, ইনি কিছুই করেননি। ওনাকে প্রাসাদে ডাকা হচ্ছে কারণ রাজকুমারী নিত্যপ্রিয়া ওনাকে তার বর হিসাবে বেছে নিয়েছেন এবং ওনাকে বিবাহ করতে চান। এ কি সব আবোল তাবোল বকছেন? এই অশুভ লোক আর রাজকুমারীর হবু স্বামী। আমি কোনো আবোল তাবোল বলছি না, এটা সত্যি। এবার চলুন অর্ণব, আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব রাজপ্রাসাদে ডাকা হয়েছে। জি, চলুন।